পরিণীতা সিজন 2 অষ্টম পর্ব। গেটের সামনে দাঁড়িয়ে আগত অতিথিদের রিসিভ করছে প্রত্যুষ। অতিথিদের মধ্যে অর্ধেক আত্মীয় হলে বাকি অর্ধেক দলের ছেলে। প্রাণনেশার মামা ভাগ্নের বিয়েতে আত্মীয়দের দাওয়াত দেওয়ার চেয়ে বেশি দলের ছেলেদের দাওয়াত দিয়েছে। প্রাণনেশাও যেহেতু এসবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তাই ও নিজেও কম ছেলেকে দাওয়াত দেয়নি। সেই যে সন্ধ্যা থেকে অচেনা অজানা ছেলেগুলো আসছে, এখনও আশা ফুরোচ্ছে না এদের। এরা আসছে আর দৌড়ে যাচ্ছে প্রাণনেশার সাথে দেখা করতে। আপা আপা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে ছেলেগুলো। মানুষ মনে হয় এত ভক্তি নিজের মা বাবাকেও দেখায় না, যতটা এদের পাতানো অভিভাবকদের দেখায়। দল বেঁধে আসছে আর উঠতে বসতে সালাম ঠুকছে এরা। তিতিবিরক্ত প্রত্যুষ। মানুষের সাথে কথা বলা পছন্দ না ওর। আসলে ও বলতে পারে না, কেমন জানি সংকোচ কাজ করে। সেখানে মুখে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে কথা বলতে হচ্ছে সবার সাথে। এজন্য এসব ইভেন্টে আসে না ও, কিন্তু আজ তো আসতেই হতো। প্রিয়ম ওর নিজের চাচাতো ভাই, সব সময় তো নিজের ভাইয়ের মতোই ভালোবেসেছে ওকে। সেখানে না আসলে তো প্রিয়ম ওর সাথে আজীবন কথাই বলতো না। অনেক কসরত বুইয়ে নিজের কক্ষে এসেছে প্রাণনেশা। পায়ের ব্যথার জন্য বেচারি এখনো ভালো করে হাঁটতে পারছে না, কিন্তু নিজের ভাইয়ের বিয়েতে নিশ্চয়ই এইভাবে নর্মাল জামা পরে থাকতে পারবে না। প্রাণনেশার নিজেরই ভালো লাগবে না। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বিছানার উপর বসলো প্রাণনেশা। প্যাকেট থেকে জলপাই রঙের কাঞ্জিবরম শাড়িটা বের করলো। শপিং করে আনার পর শাড়ির ভাঁজটা পর্যন্ত খোলেনি। মনারা বেগম আগেই বের করে বিছানার ওপর রেখেছিলেন। প্রাণনেশা শাড়িটা বের করে নিজের গায়ে জড়ালো। এই কয়েক বছরে শাড়ি পরাটা ভালোই রপ্ত করতে পেরেছে ও। দলের সভাপতি হওয়ায় অনেকবার মিটিং মিছিলে অফ হোয়াইট রঙের শাড়ি পরে যেতে হয়েছে ওকে। গায়ে জড়িয়েছে শাড়িটা। কোমর সমান চুলগুলো আঁচড়ে ছেড়ে দিল প্রাণনেশা। ফর্সা শরীরে জলপাই শাড়ি সুন্দর মানিয়েছে। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফুলের গহনাগুলো একে একে পড়ল। প্রাণনেশা ঘুরে ঘুরে আয়নায় দেখল নিজেকে। সাজতে গিয়েও কেন জানি সাজল না। আচমকায় মনটা ভীষণ খারাপ হলো প্রাণনেশার। কার জন্য সাজবে ও? কে দেখবে ওকে? নিজের জন্য সাজবে? মাঝে মাঝে তো নিজেকেই অসহ্য লাগে ওর। নিজের প্রতি তো এক চিমটে ভালোবাসা খুঁজে পায় না প্রাণনেশা। আজকাল আচমকাই মন খারাপ হচ্ছে ওর। কি এক অজানা বিষয়ে কষ্ট হচ্ছে, প্রাণনেশা নিজেই ধরতে পারছে না। ড্রেসিং টেবিলে হাত ঠেকিয়ে মাথা নুইয়ে দাঁড়ালো প্রাণনেশা। ভেজা গলায় বিড়বিড় করে বলল, প্রত্যুষ ভাই, তুমি আমার হুটহাট মন খারাপের কারণ। তোমার মতো খারাপ মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। ওভাবেই শুকনো মুখে ঘর পেরিয়ে বেরোলো প্রাণনেশা। একটু লিপ বাম পর্যন্ত লাগায়নি ঠোঁটে। পথেই বারান্দায় দেখা হলো প্রত্যুষের সাথে। হ্যাংলা পাতলা দুটো ছেলেকে কি যেন বুঝিয়ে দিচ্ছে। কথা শেষ করে ছেলে দুটো চলে যেতেই প্রত্যুষের সাথে দৃষ্টি মিলল ওর। ছ্যাদ করে উঠল প্রাণনেশার বুক। আজ ছেলে মেয়ে সবার ড্রেস কোড জলপাই, বর আর কনের সাথে মিলিয়ে। তাই সবার সাথে মিলিয়ে জলপাই রঙের পাঞ্জাবি পরেছে প্রত্যুষ। পাঞ্জাবি হাত দুটো ফোল্ড করে কনুই পর্যন্ত এনে রেখেছে। বাঁ হাতে একটা ব্ল্যাক চেনের মোটা ঘড়ি। সিল্কি চুলগুলো কপালের উপর এলোমেলো হয়ে পড়ে আছে। প্রাণনেশা কিছুক্ষণ নির্লজ্জের মতো চেয়ে থাকে দেখল। নিষিদ্ধ জিনিসের প্রতি এভাবে আফসোস নিয়ে তাকিয়ে থেকে কষ্ট না বাড়ানোই ভালো। সে কখনোই প্রাণনেশার হবে না, কখনো না। মাথা নুইয়ে হাঁটা দিল প্রাণনেশা। প্রত্যুষ কোন গন্তব্যে গেল সেটা আর বুঝতে পারল না। অথচ প্রত্যুষ এসে পথ অবরোধ করে দাঁড়ালো ওর। প্রাণনেশা মাথা নিচু করে রাখে। প্রত্যুষ তড়িঘড়ি করে বলল, প্রাণ, তোকে খুঁজতে এসেছি, নিচে অপেক্ষা করছে সবাই। চলো। হাঁটতে পারছিস তুই? কোনো মতে। কাউকে নিয়ে আসতে পারলি না? একা একা এসেছিস কেন? পায়ে চাপ পড়লে তো সমস্যা হবে, চিন্তিত কণ্ঠে বলল প্রত্যুষ। প্রাণনেশা মাথা নিচু রেখেই বলল,
হলে হোক, আমি মরে গেলেও বা কার কি? কাকে নিয়ে আসব? কেউ নেই তো আমার। ঝটকা খেল প্রত্যুষ। বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। বিহ্বল চোখে পলক ঝাপটে বিভ্রান্ত স্বরে বলল, কি বলছিস এসব? পাগল হয়েছিস? মন খারাপ তোর? মাথা নিচু রেখেই দুপাশে মাথা নাড়ালো প্রাণনেশা। প্রত্যুষ হাঁসফাঁস করে বলল, এই, কি হয়েছে তোর? এমন করছিস কেন? মাথা তুলে কথা বল। এভাবে মাথা নিচু করে আছিস কেন? তোমার দিকে তাকালে যে পাপ হবে। প্রত্যুষ চমকালো, থমকালো। প্রাণনেশা চিবুক ধরতে গিয়েও ধরল না। প্রাণনেশা মাথা নিচু করে থাকে। প্রত্যুষ উদ্গ্রীব স্বরে বলল, মাথা তোল প্রাণ। কেউ কিছু বলেছে তোকে? কিছু নিয়ে কষ্ট পেয়েছিস? তোমার দেওয়া কষ্টগুলোর ভার বহন করতে করতে তো শেষ হয়ে যাচ্ছি প্রত্যুষ ভাই। সেই কষ্টের উপর আর কেউ কষ্ট দিলে তো মরেই যাব। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রত্যুষ। মেয়েটার কি হয়েছে বুঝতে পারছে না ও। এত কিছু হয়ে যাওয়ার পরও দুজনের মধ্যে কখনো জড়তা আসেনি। প্রত্যুষ কখনো আই ঢাই করে কথা বলেনি ওর সাথে। আর না, প্রাণনেশা বলেছে। যা বলে সরাসরি বলে দুজনে। তবে আজ কেন প্রাণনেশা এত ঘুরিয়ে কথা বলছে? প্রত্যুষ মুখ কালো করে কিছু বলতে যাবে তার আগে প্রাণনেশা বলল, বাদ দাও এসব, চলো নিচে। আমি ধরি তোকে প্রাণ। হাঁটতে পারছিস না তো? হাত ধরলে তো সারা জীবনের জন্য ধরতে হবে প্রত্যুষ ভাই। ক্ষণকালের জন্য ধরে কি লাভ? দৃষ্টি নত রেখেই হাঁটা দিল প্রাণনেশা। প্রত্যুষ পেছনে পেছনে আসে। দোতলার সিঁড়ি দিয়ে নামতে নামতে শুধু একটা কথাই জিজ্ঞেস করে প্রাণনেশার কি হয়েছে। প্রত্যুষের গলা শুকিয়ে যায়, তবুও প্রাণনেশার উত্তর পাওয়া যায় না। হতাশ শ্বাস ফেলল প্রত্যুষ। প্রাণনেশার অবস্থার জন্য মনে মনে নিজেকেই দোষী করতেও ভুলল না। কাউচের উপর দুপা তুলে বসে আছে প্রাণনেশা। ড্রয়িং রুমে মেহেন্দি আর সঙ্গীতের আয়োজন করা হয়েছে। সাউন্ড সিস্টেমে লাউডে গান বাজছে। ড্রয়িং রুমের মেঝের ওপর ফুলের আস্তরণে বসে মেহেন্দি দিচ্ছে মেয়েরা। অর্গানিক মেহেন্দি দেওয়ার জন্য মেহেন্দি আর্টিস্ট এসেছে। আজ নাকি সবার সাথে বরকেও মেহেন্দি দিতে হয়। সেই কথাটা প্রিয়মকে বলা হলে নাক মুখ কুঁচকে নাকচ করল প্রিয়ম। ওর এইসব মেহেন্দি নাকি মুরগির গুয়ের মতো লাগে। হাতে লাগলে বমি আসবে ওর। অগত্যা শুধু মেয়েরাই মেহেন্দি দিচ্ছে। রিধিতা মেঝেতে বসে পড়বে না, তাই একজন আর্টিস্ট সোফায় বসিয়ে মেহেন্দি দিয়ে দিচ্ছে ওকে। প্রাণনেশা গম্ভীর মুখে বসে আছে। রিধিতার কাছে খোঁজ করেছে প্রজ্জ্বলের। ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা, তাই প্রহর ওকে দিয়ে এসেছে মালিহা বেগমের কাছে। প্রচণ্ড বোরিং ফিল হচ্ছে প্রাণনেশার। প্রিয়মের বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিল ও, অথচ মন মতো কিছুই হচ্ছে না। উল্টে খারাপ লাগছে। কেমন যে লাগছে বুঝতে পারছে না প্রাণনেশা। মেহেন্দিও দিতে ইচ্ছে করছে না। ওর মেকআপবিহীন মুখশ্রী দেখে প্রশ্ন করছে সবাই, কেন সাজলো না? প্রাণনেশা ভালো লাগছে না বলে এড়িয়ে গেছে। সবার ভারী মেকআপের ভিড়ে ন্যাচারাল আছে একমাত্র প্রাণনেশা। এখন মেহেন্দি দিতে সাজছে সবাই। প্রাণনেশা মাথা নাড়ছে, দেবে না ও। অথচ মেহেন্দি দেওয়া, সাজা এসব প্রচণ্ড শখের ছিল প্রাণনেশার। শখগুলো কেমন যেন ফিকে হয়ে গেছে। জীবনের সব রং যেখানে চলে গেছে সেখানে হাত রাঙিয়ে কি হবে? মেয়েদের মন মরে গেলে ওরা প্রথমে মেহেন্দি দেওয়া আর সাজগোজ ছেড়ে দেয়। প্রাণনেশা হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসল। ওর কাজিন বোন একটা হাত দিয়ে ওকে ডাকতেই প্রাণনেশা হাসি মুখে মাথা নাড়ায়। ওর মনে আনন্দ না থাকুক, কিন্তু এখানে বসে সবার আনন্দ দেখতে ভালো লাগছে ওর। পাশে কারোর বসা টের পেতেই মুখ ঘুরিয়ে তাকালো প্রাণনেশা। প্রত্যুষ মৃদু হেসে সামনে তাকিয়ে আছে। প্রাণনেশা তাকাতেই সামনে তাকিয়ে শুধালো, মেহেন্দি দিচ্ছিস না কেন? ভালো লাগছে না। তোর ভালো কখন লাগবে বলবি? কখনোই লাগে না। প্রত্যুষ এবার ফিরে চাইল ওর দিকে। মেঝের টাইলসে দৃষ্টি নিবদ্ধ প্রাণনেশার। মলিন মুখ, শুকনো ঠোঁট। পাশেই বসা রিধিতা তাকিয়ে আছে ওদের দিকে। মিষ্টি হাসে প্রত্যুষ। রিধিতাকে উদ্দেশ্য করে বলে, তোমার ননদ তো মেহেন্দি দেবে না বলছে ভাবিপু। কি জানি ভাইয়া এমন কেন করছে? কতবার বলছি সবাই
কারোর কথাই শুনছে না। প্রিয়ম বসেছিল সামনের কাউচে। ওদের কথা শুনতেই মুখ ফসকে বলল, আরে এসব দিতে হবে এমন তো কোনো কথা নেই। গুয়ের মতো জিনিসগুলো দিয়ে লাভ কি? প্রাণ না দিয়েই ভালো করেছিস তুই। ভাইয়ের দিকে তাকিয়ে মলিন হাসল প্রাণনেশা। প্রত্যুষ ছোট ছোট চোখে চাইল প্রিয়মের দিকে, ব্যগ্র স্বরে বলল, মেয়েদের ফেভারিট জিনিস এটা। তোর ভালো নাই লাগতে পারে, তাই বলে অন্যদের ভালো লাগবে না এমন কোনো কথা নেই। প্রত্যুষ ফের প্রাণনেশার দিকে তাকিয়ে বলল, প্রাণ, মেহেন্দি দে। ভালো লাগছে না, কণ্ঠ খাদে নামিয়ে বলল প্রাণনেশা। প্রত্যুষ কিছুক্ষণ নাক কুঁচকে তাকিয়ে থাকলো প্রাণনেশার দিকে। পরক্ষণে উঠে দাঁড়ালো ও। সামনের দিকে গিয়ে একজনের থেকে মেহেন্দি চেয়ে নিয়ে আসলো। প্রাণনেশা অবাক চোখে তাকিয়ে থাকে ওর দিকে। প্রত্যুষ এসে ফের ওর পাশে বসলো। নিজের খসখসে হাতে প্রাণনেশার নরম হাত টেনে আনল। ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মেহেন্দি না দিয়ে কই যাবি? প্রাণনেশার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। প্রত্যুষ মনোযোগ দিয়ে আঁকিবুকি করছে ওর হাতে। প্রিয়ম ইন্টারেস্টিং বিষয়টা দেখার জন্য দৌড়ে আসলো পাশ থেকে। রিদিতার হাত বদ্ধ আর্টিস্টের হাতে, তাই ও ওখান থেকে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে। সবাই এক প্রকার গোল করে বসলো ওদের পাশে। গোমড়া মুখ প্রত্যুষ, যার মানুষের আনাগোনা পছন্দ না, যে মানুষের থেকে সব সময় দূরত্ব মেনটেন করে থাকে, সে একজনকে মেহেন্দি দিয়ে দিচ্ছে, এটা ওদের কাছে চমকের বিষয়। তবুও প্রাণনেশার সাথে প্রত্যুষের বন্ডিং ছোটবেলা থেকে আঁটোসাঁটো। সেই হিসেবে বিষয়টা এতটা সিরিয়াসলি নিল না ওরা। প্রাণনেশা অবশেষে মেহেন্দি দিচ্ছে, সেটাই ওদের কাছে খুশির বিষয়। মনোযোগ দিয়ে এবড়ো থেবড়ো আঁকলো প্রত্যুষ। মন মতো ডিজাইন না হওয়ায় কপালে ভাঁজ ফেললে মোবাইল বের করলো। মোবাইল থেকে দেখে কোনো মতে মেহেন্দি দিয়ে দিল প্রাণনেশাকে। প্রাণনেশা গোল গোল চোখে চেয়ে থাকে ওর দিকে। প্রত্যুষ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনোযোগ দিয়ে আর্ট করছে। মাঝে মাঝে লাইন বেঁকে গেলে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। প্রাণনেশার হাতে মেহেন্দি প্রত্যুষের পাঞ্জাবিতে লাগলো, হাতে ছড়ালো। তবুও তো প্রাণনেশার ফর্সা সাদামাটা হাত লাল রঙে রাঙল। প্রাণের চেয়েও প্রিয় মানুষটার রঙহীন জীবন যে ভালো লাগে না প্রত্যুষের। সোনালি রশ্মি মুখের ওপর আছড়ে পড়তে ঘুম ভাঙল প্রাণনেশার। আড়মোড়া ভেঙে উঠে বসলো ও। হাত দুটো সামনে এনে দেখলো মেহেন্দির রং গাঢ়, ডার্ক রেড বর্ণ ধারণ করেছে। প্রাণনেশা এক হাতে অন্য হাতের মেহেন্দিগুলো আলতো করে ছুঁয়ে দেয়, বিড় বিড় করে বলে, প্রত্যুষ ভাই। কিছুক্ষণ তবদা মেরে বসে থেকে বিছানা ছেড়ে নামলো ও। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় শেষ রাতের দিকে। ঘুমও হয়েছে মাত্র কয়েক ঘন্টা। মাথাটা ঝিমঝিম করছে প্রাণনেশার। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে নামলো প্রাণনেশা। পুরো কাউচ জুড়ে অনেকগুলো ডালা সাজানো। প্রাণনেশা ভ্রু কুঁচকে কিচেনে গিয়ে দাঁড়ালো। মনারা বেগম নাস্তা বানাচ্ছেন সকলের জন্য। প্রাণনেশাকে থেকে ভূত দেখার মতো চমকে বললেন, কি রে, তুই এত সকালে উঠে গেছিস? ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেলেও তো বিছানা থেকে তোলা যায় না তোকে। উফ আম্মু, ঠেস মারা বন্ধ করো তো, ঘুম ভেঙে গেছে তাই উঠেছি। আল্লাহর বাস্তে এক কাপ চা দাও, মাথা ব্যথায় সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি। নাক মুখ কুচকে বলল প্রাণনেশা। মনারা বেগম ঘাটালেন না আর মেয়েকে, মনোযোগ দিলেন নিজের কাজে। প্রাণনেশা হেলে দুলে গিয়ে কয়েকটা ডালা সাইডে সরিয়ে বসলো কাউচের ওপর। চায়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমো ঘুমো দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে দেখলো সিঁড়ি দিয়ে নামছে প্রত্যুষ আর প্রিয়ম। কাউচের উপর মাথা এলিয়ে বসলো প্রাণনেশা। ওরা দুজন নিচে নেমে বসার জায়গা পেল না। প্রাণনেশাকে কাউচের হাতলের ওপর মাথা এলিয়ে শুয়ে থাকতে দেখে প্রিয়ম বলল, এটা ঘুমানোর জায়গা প্রাণ? তোর এত ঘুম পেলে নিজের রুমে ঘুমাতি, মানুষ বসার জায়গা পাচ্ছে না, তুই ঘুমাচ্ছিস? উফ, ফ্যাচ ফ্যাচ করো না তো, বিরক্ত হয়ে বলল প্রাণনেশা। প্রিয়ম নাক ফুলালো, তপ্ত স্বরে বলল, বেয়াদব, বড় ভাইকে সম্মান করতে জানিস না? কোন বলদে এই ডালাগুলো কাউচের ওপর রেখেছে? আমি বলদে, পাশ থেকে ব্যগ্র স্বরে বলল প্রত্যুষ। প্রিয়ম ঝটকা খেলো, আমতা আমতা করে হেসে বলল, ও তুমি রেখেছো প্রত্যুষ ভাই?
রাত থেকে সকালের আলো ফোটা পর্যন্ত প্রতিটা ডালা রেডি করেছি আমি। কেউ এসে একটু সাহায্য পর্যন্ত করেনি। কিন্তু সকালে উঠে যার বিয়ের জন্য এত কষ্ট করলাম তার থেকে কি শুনলাম? প্রিয়মের অপরাধবোধে বুকটা ছেয়ে গেছে। এক্সকিউজ দিয়ে বলে, সরি ভাইয়া, আমি জানতাম না এসব তুমি রেখেছ। নো এক্সকিউজ। চুপ হয়ে গেল প্রিয়ম। প্রত্যুষ এক পলক তাকালো প্রাণনেশার দিকে। সোফার হাতলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে ও। লম্বা চুলগুলো উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মেঝেতে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে কাউচের বালিশ আঁকড়ে ঘুমিয়ে আছে। প্রত্যুষ চেয়ে থাকলো প্রাণনেশার ফোলা ফোলা মুখের দিকে। মনে মনে বলল, বড় হলি না আর। যার সাথে তোর বিয়ে হবে সে তোকে বাচ্চার মতো আগলে রাখবে তো প্রাণ? সন্ধ্যা হতেই রং বেরঙের বাতিতে সেজে উঠল ভূঁইয়া বাড়ি। পিয়াস ভূঁইয়ার ছেলের বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেননি। এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। মেহেন্দি, হলুদ, বিয়ে, এমনকি বৌভাতের দাওয়াত পর্যন্ত আগেভাগে দিয়ে রেখেছেন পিয়াস ভূঁইয়া। ওনার সহযোগিতায় আছে প্রত্যুষ আর প্রহর। প্রিয়মের নিজের বিয়ে, সে কোনো ধরনের কাজ করবে না, তাই বাবা আর বড় ভাইদের ওপর দায়িত্ব দিয়ে সে নিশ্চিন্তে আছে। আজ প্রিয়মের হলুদ সন্ধ্যা। প্রাণনেশা আগের স্পিরিট আবার ফিরে এসেছে। সন্ধ্যা থেকে সাজগোজে ব্যস্ত সে। একবার নিজে সাজছে, আরেকবার রিধিতাকে সাজাচ্ছে। রিধিতা সাজতে এসেছে ননদের কাছে। একটা লাল হলুদ মিশেল গাউন পরে নিচে নেমে এলো প্রাণনেশা। সোফায় উচ্ছ্বাসকে বসে থাকতে অবাক বনে তাকালো। গাউনটা দুহাতে উঁচু করে ধরে সোফার দিকে এগিয়ে গেল প্রাণনেশা। উচ্ছ্বাস মনোযোগ দিয়ে ফোন টিপছিল। প্রাণনেশা সামনে গিয়ে ডাক দিল ওকে। উচ্ছ্বাসের ধ্যান ভঙ্গ হয়। সামনে তাকাতেই থমকালো ও। মুগ্ধতা ঠিকরে পড়ল চোখে মুখে। পেটের মধ্যে হাজারো প্রজাপতি উড়াউড়ি শুরু করলো। প্রাণনেশার ডাক কানে গেল না ওর। অন্য ভাবনায় হারালো উচ্ছ্বাস। কয়েকবার ডাকার পর প্রাণনেশা আর না পেরে জোরেই বলল, উচ্ছ্বাস। হ্যাঁ হ্যাঁ বলেই চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে তাকালো উচ্ছ্বাস। বার কয়েক পলক ঝাপটে বলল, বলো, কোথায় হারিয়ে গেলেন? কতক্ষণ ধরে ডাকছিলাম। মাথা চুলকে বোকা বোকা হাসলো উচ্ছ্বাস। উৎফুল্ল স্বরে বলল, ইউ আর লুকিং সো কিউট। অ্যাকচুয়ালি তোমাকে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। বলে চোখ টিপল উচ্ছ্বাস। প্রাণনেশা যাহ বলে আলতো চাপড় দিল ওর বাহুতে। লাজুক লাজুক ফেস করে বলল, আমি জানি তো আমি সুন্দর, বাট এই প্রথমবার কেউ প্রশংসা করলো আমার। সত্যি? ঠোঁট উল্টে উপর নিচে মাথা নাড়ালো প্রাণনেশা। পরক্ষণে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি না বলেছিলেন আসবেন না? একেবারে বিয়ের দিন আসবেন? আমি আশায় মনে হয় খুশি হওনি? ভ্রু নাচিয়ে বলল উচ্ছ্বাস। প্রাণনেশা তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, ছি ছি, এমন হবে কেন? আপনি বলেছিলেন আপনার কাজ আছে, তাই জিজ্ঞেস করছিলাম। তোমার আম্মু কতবার কল দিয়েছে জানো আমাকে? তোমার তো খবরই নেই, একবার সাধলে না পর্যন্ত আমাকে আসতে। শি ইজ সো সুইট। চকচকে দৃষ্টিতে তাকিয়ে বলল উচ্ছ্বাস। প্রাণনেশা কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে তাকালো। ব্যগ্রস্বরে বলল, স্বাধীনী আপনাকে? কত বড় মিথ্যুক আপনি! কতবার করে বলেছি, আপনিই তো বললেন আপনার কাজ আছে। এই জন্য বলি, আম্মু আপনার নাম্বার কেন খুঁজছে আমার থেকে? হে হে, কিছু খেয়েছেন? কখন এসেছেন? বেশিক্ষণ হচ্ছে না, এই তো এসে বসলাম। মুগ্ধ আপ্যায়ন করেছে। চিন্তা করতে হবে না, বাট আই ফিল টোটালি বোর্ড। সবাই কাজে ব্যস্ত, আমি কি করব? আরে আমি চলে এসেছি না, আমার সাথে গল্প করুন। মিষ্টি হাসলো উচ্ছ্বাস। প্রাণনেশা সোফায় বসে গল্প জুড়ল ওর সাথে। একটু পর হলুদ লাগানো হবে প্রিয়মকে। স্টেজে বসে আছে ও। কাজিন মহল, ওর বন্ধুরা একবার উঠে ছবি তুলছে ওর সাথে। প্রাণনেশা একটা চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। তার পাশে উচ্ছ্বাস, মুগ্ধ আর তাজিম। তিনজনের কথা বলছে, তবে প্রাণনেশা নিশ্চুপ। ওর চোখ হন্যে হয়ে খুঁজছে একজনকে। সে মানুষটা এখানে উপস্থিত নেই। প্রাণনেশার মামি কোত্থেকে হন্তদন্ত হয়ে এলো ওর কাছে। তড়িঘড়ি করে বলল, প্রাণনেশা, দোতলায় ডালার মধ্যে হলুদ বাটা রেখে এসেছি, একটু নিয়ে আয় তো।
বলেই আবার তড়িঘড়ি করে চলে গেল। প্রাণনেশা উঠে দাঁড়ালো। ডালা নিয়ে দোতলা থেকে নামার সময় দেখল প্রজ্জ্বল সোফার উপর ঠোঁট উল্টে বসে আছে। প্রাণনেশা দ্রুত পায়ে এগিয়ে যায় ওর কাছে। বাচ্চাটা উজ্জ্বল দৃষ্টিতে তাকালো ওর দিকে। প্রাণনেশা ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? আমার ভালো লাগছে না ওখানে। আমি তোমাকে অনেক খুঁজেছি মাম। আদো আদো স্বরে বলল প্রজ্জ্বল। প্রাণনেশা ফের জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? জানি না। ভাবিপুর সাথে স্টেজের ওখানে যাওনি কেন? ওখানে অনেক মানুষ। কপাল চাপড়ালো প্রাণনেশা। আফসোস করতে করতে বলল, তোমার বাবা শেষমেশ নিজের অভ্যাসগুলোতে তোমাকে অভ্যস্ত করেই ছাড়ল। অবুঝ দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বল। প্রাণনেশা ওকে কোলে নিয়ে স্টেজের কাছে যাচ্ছিল। প্রত্যুষও বিপরীত দিক থেকে এসে প্রাণনেশার সামনে থামে। প্রত্যুষ আশায় প্রাণনেশা থামল। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে তুমি? প্রজ্জ্বলকে একা রেখে কোথায় গেছিলে? ক্যাটারিংয়ের ওখানে ছিলাম, গম্ভীর স্বরে বলল প্রত্যুষ। নৈশব্দে প্রাণনেশার কোল থেকে প্রজ্জ্বলকে কোলে নিয়ে দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে প্রাণনেশা। এক প্রকার টেনে নিল প্রজ্জ্বলকে ওর থেকে। প্রত্যুষের এহেন আচরণ বুঝতে পারল না প্রাণনেশা। প্রিয়মের পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়েছে প্রাণনেশা। শান্তিপূর্ণভাবেই সবাই হলুদ লাগাচ্ছিল প্রিয়মকে, কিন্তু বিপত্তি বাঁধল যখন প্রিয়ম প্রাণনেশাকে এক খাবলা হলুদ লাগিয়ে দিয়ে দাঁত কেলিয়ে বলে, বেশি করে হলুদ লাগা, হলুদ লাগলে তাড়াতাড়ি বিয়ে হয়, বুড়ি হয়ে যাচ্ছিস তো। এর পরপরই প্রাণনেশা ফুঁসতে ফুঁসতে পুরো মুখে পাঞ্জাবিতে হলুদ লাগিয়ে দিয়েছে ওর। হলুদ নিয়ে এক প্রকার মারামারি লেগেছে সবার মধ্যে। হলুদের আগ্রাসী থাবা থেকে বাদ যায়নি উচ্ছ্বাসও। প্রত্যুষ দেওয়ালের সাথে হেলান দিয়ে দূরে দাঁড়িয়ে আছে। সেখানে বড়রা বসে আছে সবাই। এমনিতেও এসব জিনিস থেকে 100 হাত দূরে থাকে প্রত্যুষ। উচ্চ লেভেলের খুঁতখুঁতে ও। এখন একটু হলুদ লাগলে পুরো রাত শাওয়ার নিতে নিতে যাবে ওর। প্রাণনেশা চুলে পর্যন্ত হলুদ লেগেছে। প্রত্যুষকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে শয়তানি হাসি দিল ও। আজ এই গোমড়ামুখ নাক কুচকাকে হলুদ লাগিয়েই ছাড়বে প্রাণনেশা। একটা মানুষ কতটা নিরামিষ হলে এই আনন্দঘন মুহূর্তেও দূরে দাঁড়িয়ে থাকতে পারে। প্রাণনেশা হলুদ হাতে নিয়ে এগিয়ে গেল, অথচ সামনে গিয়ে দেখল প্রত্যুষ যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা খালি। প্রাণনেশা চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে প্রত্যুষকে খুঁজছে। না, কোথাও নেই। আশ্চর্য, ছেলেটা এখনই তো ছিল, সেকেন্ডের মধ্যে কোথায় উবে গেল। প্রাণনেশা ধীরে পায়ে হেঁটে এদিক ওদিক খুঁজছিল প্রত্যুষকে। উল্টো দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে কারো চওড়া বুকের সাথে ধাক্কা খেলো প্রাণনেশা। চোখ খিচে পড়ে যাওয়ার থেকে বাঁচতে হুড়মুড়িয়ে সামনের মানুষটার কাপড় আটকে ধরল ও। চোখ পিটপিট করে খুলে দেখল প্রত্যুষ পাঞ্জাবির পকেটে হাত গুজে ছোট ছোট চোখে তাকিয়ে আছে ওর দিকে। তড়িৎ বেগে ঠিক হয়ে দাঁড়ালো প্রাণনেশা। প্রত্যুষের হলুদ পাঞ্জাবির দিকে তাকিয়ে ঢোক গেলল। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক মেখেছিল ও, সেটা প্রত্যুষের পাঞ্জাবিতে লেগে গেছে। শুধু লিপস্টিক না, হাতে নেওয়া হলুদগুলো বুকের কাছে পাঞ্জাবিতে লেগে বেহাল দশা। অসহায় অপরাধী দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। হলুদে মেখে যাওয়া হাত দুটো পেছনে নিয়ে লুকালো। কাল মেহেন্দি লাগিয়ে প্রত্যুষের জামা নষ্ট করেছিল ও, আজ আবার হলুদ লাগিয়ে নষ্ট করলো। প্রাণনেশা কিছু বলতে যাবে তার আগেই প্রত্যুষ বলল, কি করলি এটা? চোখ বন্ধ করে হাঁটিস তুই? প্রাণনেশা দুপাশে মাথা নাড়ালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিমর্ষ চিত্তে আওড়ালো, সরি প্রত্যুষ ভাই, আমি খেয়াল করিনি তোমাকে। খেয়াল কোথায় থাকে তোর? কার কাছে রেখে আসিস? বাচ্চা তুই, দেখে শুনে হাঁটতে পারিস না? এভাবে ভূতের মতো সেজেছিস কেন? নিরেট স্বরে বলল প্রত্যুষ। প্রত্যুষের এমন কঠিন বিরক্তি শুনে চোখে পানি এলো প্রাণনেশার। তবুও নিজেকে সামলে ভাঙা গলায় বলল, আমাকে ভূতের মতো দেখাচ্ছে? হ্যাঁ। সুন্দর লাগছে না? না, বিশ্রী লাগছে। টলমল দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। কোটর ভর্তি অশ্রু, যে কোনো সময় উপচে পড়বে। প্রত্যুষ নাক ফুলিয়ে তাকিয়ে আছে ওর দিকে, গভীর দৃষ্টি, গা ছাড়া ভাব, যেন প্রাণনেশা ওকে ধরে বড় অন্যায় করে ফেলেছে। প্রাণনেশা মাথা নিচু করে ভেজা গলায় বলল, সরি।
পরক্ষণে এক প্রকার দৌড়ে চলে গেল সামনে থেকে। হাত মুষ্ঠবদ্ধ করে দাঁড়িয়ে থাকলো প্রত্যুষ। জায়গাটা থেকে প্রাণনেশার অস্তিত্ব বিলীন হতে সামনের দিকে তাকালো ও। ঠোঁট কামড়ে বড়ই কাতর স্বরে আওড়ালো, সরি রে প্রাণ, কষ্ট পেয়েছিস তুই, তাই না? আমি জানি তো, কিন্তু তোর প্রশংসা করা যে অনেক মানুষ আছে। তোকে দেখে কারোর চোখে মুগ্ধতা ঠিকরে পড়ে, সে তোর সামনাসামনি প্রশংসা করে। আমি না হয় একটু নিন্দেই করলাম। তুই তো জানিস তোর প্রত্যুষ ভাই একটুও ভালো না। আমার কমপ্লিমেন্ট লাগবে না রে তোর। এক ছুটে নিজের কক্ষে গিয়ে থামল প্রাণনেশা। দরজা আটকাতে হাত দিয়ে মুখ চেপে কান্না আটকালো। শুধুমাত্র একটু হলুদ লাগিয়ে দেওয়ায় প্রত্যুষ ভাই এভাবে বকলো ওকে? এসব দুষ্টুমি প্রাণনেশা আজ নতুন করছে এমন তো না। প্রাণনেশা ছোটবেলা থেকেই কাউকে সবচেয়ে বেশি বিরক্ত করলে সেটা হচ্ছে প্রত্যুষ। অথচ প্রত্যুষ কোনো দিন ওকে জোরে ধমক পর্যন্ত দেয়নি এসবের জন্য। ওর সব দুষ্টুমি সহ্য করেছে, টু শব্দ করেনি। আজ তবে এভাবে কেন বলল? সময় গড়ানোর সাথে বুঝি ভালোবাসাগুলো এভাবে ফিকে হয়ে যায়? দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো প্রাণনেশা। বেসিনে দুই হাত ঠেকিয়ে আয়নায় দেখল নিজের প্রতিবিম্ব। অনুষ্ঠানে উপস্থিত থাকা মানুষগুলো দফায় দফায় প্রশংসা করেছিল ওর। সবাই বলেছে ওকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, অথচ যার থেকে প্রশংসা শোনার জন্য ওর বুকটা ধড়ফড় করছিল, সেই মানুষটা কতটা নির্বিকারভাবে বলে দিল ও সুন্দর না। চোখ দিয়ে অবিকল ধারায় অশ্রু গড়াচ্ছে প্রাণনেশার। চোখের কাজল লেপ্টে গেছে। ইস, কেন ও একটু সুন্দর হলো না? প্রাণনেশা আয়নার দিকে তাকিয়ে হিচকি তুলে বলল, আমি সুন্দর না বলেই তো বিয়ে করনি আমাকে, তাই না প্রত্যুষ ভাই? সুন্দর হলে তো তুমি আমার হতে, আমাকে ছেড়ে যেতে না। প্রাণনেশার ভারী মেকআপে আবৃত করেছিল নিজেকে। পানি আর সাবান দিয়ে ঘষে ঘষে তুলল সব মেকআপ। এমনভাবে মুখ ঘষেছে যেন চামড়া তুলে ফেলবে। এবার কষ্টের বদলে রাগ হচ্ছে। কন্টিনিউয়াসলি ফুঁসছে প্রাণনেশা। ছেলেটা কোনো একদিন কষ্ট দিতে দিতে মেরেই ফেলবে ওকে। তখন কাঁদলেও প্রাণনেশা ফিরবে না। প্রাণনেশার সত্তা প্রতিবাদ করে বলল, কাঁদবে না সে। পাষাণ ছেলেটা ও মরে গেলেও কাঁদবে না। কাউচের উপর বসে সমানে উসখুস করছে প্রত্যুষ। এখনই সবাই তত্ত্ব নিয়ে বেরোবে আরিশার বাড়ির উদ্দেশ্যে। গায়ে হলুদে যাওয়ার জন্য সবাই খুঁজছে প্রাণনেশাকে, অথচ মেয়েটা নিজের কক্ষে গিয়ে দরজায় খিল দিয়ে বসে আছে। প্রত্যুষের অসহায় লাগছে নিজেকে। প্রাণনেশার সাথে এমন ব্যবহার করতে তো চায়নিও, তবুও কেন যেন নিজের রাগ ঝেড়ে দিয়েছে প্রাণনেশার ওপর। প্রাণনেশার একটু কষ্ট পেলেও তো প্রত্যুষের বুক জ্বলে যায়। সেখানে ও প্রতিনিয়ত নিজেই কষ্ট দিয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে উচ্ছ্বাসের অত প্রশংসা প্রাণনেশার লাজুক মুখ সহ্য হয়নি ওর, তাই ওভাবে রিয়্যাক্ট করে ফেলেছে। প্রত্যুষ নিজেকে গালি দিল, বিড়বিড় করে বলল, উফ, কি এক যন্ত্রণা! এত হিংসুটে কখন থেকে হয়েছে প্রত্যুষ? কেন মেয়েটাকে এভাবে বললে? ওর কি দোষ? তোমার কোনো অধিকার নেই ওর ওপর। ওর প্রশংসা কে করলো তাতে তোমার রাগ করা সাজে না। বুক জ্বলছে প্রত্যুষের। প্রাণনেশাকে ডেকে নিয়ে আসতে মন চাইছে, একবার সরি বলতে মন চাইছে, কিন্তু প্রত্যুষ জানে এসব কিছুই করতে পারবে না ও। খানিক সময় বাদে নেমে এলো প্রাণনেশা। সব মেকআপ তুলে ফেলেছে ও। প্রিয়ম এগিয়ে গেল বোনের কাছে। ওর মেকআপবিহীন মুখশ্রী দেখে সবাই জিজ্ঞেস করলো। প্রাণনেশা ভালো লাগছে না বলে এড়িয়ে গেছে। তত্ত্ব নিয়ে বেরোলো সবাই। প্রাণনেশা নিল না কিছু। মন ভারে প্রভাব শরীরের ওপরও পড়েছে। ভালো লাগছে না ওর, অসুস্থ অসুস্থ লাগছে নিজেকে। হায় রে, একটা মানুষের নিন্দে ওকে অসুস্থ বানিয়ে দিতেও সক্ষম। একা একা হাঁটছে প্রাণনেশা। ধীরে হাঁটা একটু পিছিয়ে পড়ল সবার থেকে। তক্ষুনি একটা বলিষ্ঠ হাত ওর নরম হাতটাকে মুঠোয় নিল। চমকে পাশ ফিরে তাকালো প্রাণনেশা। উচ্ছ্বাস ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দেখল ওকে। কোমল স্বরে বলল, আমাকে না নিয়েই চলে যাচ্ছিলে? আপনি বাচ্চা যে আপনাকে নিতে হবে? বাচ্চা নই, তবে অতিথি। এতগুলো অপরিচিতদের ভিড়ে পরিচিত শুধু তুমি। মুগ্ধ আর তাজিম কোথায়? ওদের সাথে
না ছিলেন আপনি? ওরা ওদের মতো এনজয় করুক। তোমার ভাইয়ের বিয়েতে ওরা তোমার চেয়ে বেশি এনজয় করছে। ওরা দুজন আমার ভাইয়ের মতোই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। প্রিয়ম ভাইকে ওরা নিজের ভাইয়ের মতোই দেখে, আনন্দ করুক না। উচ্ছ্বাস এক পলক তাকালো প্রাণেশার দিকে। ওর মেকআপবিহীন মুখশ্রী দেখে মাথা নুনিয়ে হাসল। সামনে তাকিয়ে মুগ্ধ স্বরে বলল, ইউ নো, তোমাকে কিন্তু মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে। ইউ আর আ ন্যাচারাল বিউটি। সাজার প্রয়োজন নেই তোমার। প্রাণেশা ফিরে চাইল উচ্ছ্বাসের দিকে। ঠোঁট বিস্তৃত করে হেসে বলল, সত্যিই সুন্দর, নাকি মন রাখার জন্য বলছেন? একদম সত্যি। তবে এই সৌন্দর্য অন্য কারো চোখে পড়ে না কেন উচ্ছ্বাস? ভ্রু কুঁচকে তাকালো উচ্ছ্বাস। প্রাণেশার কথা বুঝে আসলো না ওর। দুজনে গাড়ির কাছে এগিয়ে যায়। দুটা কার, সাথে একটা মাইক্রোবাস। একটা মাইক্রোবাসে যাবে বরযাত্রী। প্রাণেশার হিউজ কাজিন গ্যাং, বন্ধুরা আর প্রিয়মের বন্ধুরা মিলে মাইক্রোবাস আর কারে চলে গেছে। বাকি আছে একটা কার। প্রত্যুষ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। প্রাণেশার উচ্ছ্বাস গিয়ে পৌঁছালো তখন। প্রত্যুষ কোনা চোখে চাইল ওদের দিকে, কিন্তু কিছু বলল না। প্রহর দ্রুত পায়ে হেঁটে আসলো ওখানে। প্রাণেশাকে উদ্দেশ্য করে বলল, তুই উচ্ছ্বাসকে নিয়ে পেছনে বস, আমরা সামনে বসছি। মাথা নাড়ালো প্রাণেশা। প্রহর প্রত্যুষকে কিছু বলতে যাবে তার আগেই প্রত্যুষ ছ্যাঁত করে বলল, আমি ড্রাইভিং করতে পারবো না। কেন? এমনি বলে গটগটিয়ে গিয়ে বসলো ড্রাইভিং সিটের পাশের সিটে। প্রহর বিহল পলক ঝপড়ালো। উচ্ছ্বাসের মন খুশিতে নেচে ওঠে। এটাই তো চাইছিল ও। এ তো মেঘ না চাইতেই জল। তবে উপরে স্বাভাবিক থাকলেও ও গিয়ে বসলো প্রাণেশার পাশে। প্রত্যুষ মুখ ফুলিয়ে বসে থাকে। গাড়ি চলতে শুরু করে। পেছনে উচ্ছ্বাস আর প্রাণেশা গল্প জুড়ে দিয়েছে। উচ্ছ্বাস একটা কথা বলছে আর প্রাণেশা হাসছে। দুজনের এত হাহাহিহি গায়ে জ্বালা ধরিয়ে দিল প্রত্যুষের। হাত মুষ্টিবদ্ধ করে বসলো ও। পারলে এক্ষুনি ঘুষি মেরে দুজনের নাক ফাটিয়ে দিত। আরিশাদের ড্রয়িং রুমে মানুষে গিজগিজ করছে। সোফার উপর পা ঝুলিয়ে বসে আছে প্রাণেশা। আরিশার বাড়ির অতিথি আর ওদের বরযাত্রী মিলে বিপুল সংখ্যক মানুষ হয়েছে। বিরক্ত লাগছে প্রাণেশা। অচেনা অজানা ছেলে কতগুলো বেয়ান বেয়ান বলে হাসি মজা করছে। অন্য সময় হলে প্রাণেশাও ওদের সাথে মজা করত, কিন্তু এখন মনটা ভালো নেই। তাই এত সব চমৎকার আয়োজন মনের ওপর প্রভাব ফেলতে পারছে না। ড্রয়িং রুমে ওরা সবাই গোল হয়ে বসেছে। দুটো ছেলে ড্রিঙ্কস সার্ভ করছে ওদেরকে। প্রাণেশা একেবারে সামনে বসেছে উচ্ছ্বাস। তার পাশে বসেছে এক সুন্দরী মেয়ে। আশা থেকে উচ্ছ্বাসের সাথে চিপকে আছে মেয়েটা, সম্ভবত আরিশার ফুফুতো বোন। উচ্ছ্বাসও কম যায় না, সে ফ্ল্যাটিংয়ে ব্যস্ত। এই নিয়ে 4-5টা মেয়ের সাথে মজা উড়ানো শেষ ওর। তবে এই মেয়েটা পিছু ছাড়ছে না। উচ্ছ্বাস এতে মোটেও বিরক্ত হচ্ছে না, উল্টে মুখে অমায়িক হাসি ফুটিয়ে কথা বলছে তার সাথে। ঠোঁট টিপে হাসলো প্রাণেশা। আরও নির্লজ্জের মতো চঞ্চল দৃষ্টিতে খুঁজলো কাউকে। পেয়েও গেল তাকে, তবে দূরে। বড়দের সাথে বসে আছে সে, মুখে কুলু পেটে, সব সময়ের মতো গোমড়া মুখে। মুখ বাঁকালো প্রাণেশা। এখানে বসলে তো সবাই মজা ওড়াবে, তার সাথে দুষ্টুমি করবে। তার তো আবার এসবে গায়ে ফোসকা পড়ে, মেয়েদের সাথে কথা বলতে অ্যালার্জি হয়। যদিও কনে পক্ষের একটা মেয়ে গিয়েছিল প্রত্যুষের সাথে কথা বলতে, তবে তার গা ছাড়া ভাব দেখে নিরামিষ বলে গালি দিতে দিতে চলে এসেছে। কান খাড়া করে তা শুনেছে প্রাণেশা। উচ্ছ্বাসের ভাওতাবাজি দেখে সবাই ওর উপর মজেছে। বসতে বসতে ক্লান্ত হয়ে উঠে দাঁড়ালো প্রাণেশা। বিয়ে বাড়িতে চেনা আর অচেনা মানুষের মিশ্রণ। ইস, এ বাড়িতে আসতো ও আরিশার সাথেই গল্প করার জন্য। তবে আরিশা এখন নিজেই কনে, ওর সাথে কী গল্প করবে? সামনে হাঁটা দিল প্রাণেশা। এমনই ঘুরে ঘুরে দেখলো সব কিছু। আয়োজনে কোনো কমতি নেই বললেই চলে। বাইরে স্টেজের সামনে কিছু রমণী গানের তালে নাচছে। দৃশ্যটা বড়ই সুন্দর লাগলো প্রাণেশার চোখে। নাচতে পারে না ও, তাই
বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে, কোমর দোলানো নাচ দেখলো ওদের। হাসির শব্দ কানে আসতেই পাশ ফিরে তাকালো প্রাণনেশা। অল্প সময়ে পরিচিত ছেলেটা। এখানে আসার পর থেকে প্রথমবার দেখছে প্রাণনেশা। এগিয়ে আসলো ছেলেটা, কাছে এসে বলল, এখানে কি করছেন বেয়াই? শরবত না খেয়ে চলে আসলেন যে? চবর্গীয় শব্দ করলো প্রাণনেশা। আশা থেকে ছেলেটা পিছনে লেগেছে ওর। অন্যরা মজা করছে ঠিক আছে, বাট ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। প্রাণনেশা ভদ্রতার খাতিরে নিজের বিরক্তি দেখালো না, হাসার চেষ্টা করে বলল, আপনি আরিশা আপুর কে হন? চাচাতো ভাই। আপনি প্রিয়ম ভাইয়ের বোন, তাই না? আমি দেখেছি আগে আপনাকে। আপনি দেখেননি আমাকে? দুপাশে মাথা নাড়ল প্রাণনেশা। সত্যিও দেখেনি। আরিশার বাপের গোষ্ঠীর কোনো কাজিনকে চেনে না ও। ছেলেটা ভাব জমাতে চাইল, এগিয়ে এসে বলল, আমার নাম। তার আগেই কেউ পেছন থেকে বলল, আপনার নাম জেনে ওর কোনো কাজ আছে? ছেলেটা থেমে গিয়ে সামনে তাকালো। প্রাণনেশা চাইবার আগে একটা বলিষ্ঠ হাত ওকে নিজের কাছে টেনে নেয়। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। প্রত্যুষ মিষ্টি হেসে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা কি বলবে খুঁজে পেল না। প্রত্যুষ নিজেই বলল, বেয়াইরা বুঝি বেয়াইদের সাথে এমন করে? লজ্জা পেল ছেলেটা। আমতা আমতা করে হেসে বলল, উনি একা দাঁড়িয়েছিলেন, তাই কথা বলতে এসেছিলাম আমি। বুঝেছি। আপনার আসুন ভাইয়া, আমার কাজ আছে। বিনীতভাবে বলেই তড়িঘড়ি করে চলে গেল ছেলেটা। প্রত্যুষ এক পলক তাকালো প্রাণনেশার দিকে, একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, ছেলেটা বিরক্ত করছিল তোকে? উত্তর দিল না প্রাণনেশা। কেন উত্তর দেবে? ছেলেটার সাথে তো ওর আড়ি। প্রাণনেশা অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। ক্যাটারিংয়ে ওদিকে চোখ পড়তে অবাক হলো প্রাণনেশা। বিহল নেত্রে পলক ঝাপটে বিড়বিড় করে বলল, এই সৌরভ সর্দার এখানে কি করছে? ভ্রু কুঁচকে তাকালো প্রত্যুষ। প্রাণনেশাকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দেখাদেখি তাকালো, কিন্তু আহামরি কিছুই দেখতে পেল না। প্রত্যুষ বিভ্রান্ত স্বরে বলল, কি দেখছিস ওখানে? এবারও উত্তর দেয় না প্রাণনেশা। স্তব্ধ দাঁড়িয়ে আছে ও। আকিব হোসেন খুঁজছিলেন দুজনকে। একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে আসলেন ওদের কাছে, তড়িঘড়ি করে বললেন, তোমরা দুজন এখানে? সবাই খুঁজছে তোমাদেরকে। প্রাণনেশা এক পলক তাকালো ওনার দিকে, পরক্ষণে হাত দিয়ে সামনে দেখিয়ে দিয়ে বলল, আঙ্কেল, উনি এখানে কি করছেন? তুমি চেনো ওনাকে? ওপর নিচে মাথা নাড়ালো প্রাণনেশা, বলল, উনি না আমাদের গ্রামের প্রাক্তন এমপি ছিলেন? ওনাকে তো অনেকেই চেনে, মামার রাইভেল বলা যায়। ওনার দলের সাথে তো সব সময় মারপিট লাগে আমাদের। আকিব হোসেন কিছু ভাবলেন, চিন্তিত স্বরে বললেন, তোমার মামা যে এমপি নির্বাচিত হয়েছিলেন সেটা তো আমি জানতাম না। সৌরভ সর্দার, ওনার সাথে আমার অনেক বছর ধরেই যোগাযোগ, বন্ধুত্ব বলতে পারো। উনি আমাকে বলেছিলেন নতুন এমপি নির্বাচিত হওয়ার পর নাকি গ্রামের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাহলে এই ব্যাপার। উনি আর তোমার মামা দুজনে তাহলে শত্রু? ভাগ্যিস মামার সাথে ওনার দেখা হয়নি, নয়তো এক্ষুনি অনুষ্ঠানের মধ্যে একটা দাঙ্গা বেঁধে যেত আঙ্কেল। হাসলেন তিনি। প্রত্যুষ অবুঝ দৃষ্টিতে দেখছে দুজনকে, আবার মাঝে মাঝে ক্যাটারিংয়ের ওই দিকে তাকাচ্ছে। প্রত্যুষের চেনা চেনা লাগলো লোকটাকে। অপ্রত্যাশিত বলল, আমি মনে হয় কোথাও দেখেছি লোকটাকে, ঠিক মনে করতে পারছি না। কোথায় দেখেছ? তুমি তো এতদিন অ্যাব্রডে ছিলে, তুমি কিভাবে দেখবে তাকে? বিহল স্বরে বলল প্রাণনেশা। জানি না, হয়তো এমনিই মনে হচ্ছে। আকিব হোসেন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শুধালেন, আমি ওনার ছেলের সাথে আরিশার বিয়ে ঠিক করেছিলাম। হোয়াট? চমকে বলল প্রাণনেশা। আকিব হোসেন হাত দিয়ে ওদিকে দেখালেন। বয়স্ক লোকটার পাশের যুবক ছেলেটাকে দেখিয়ে বললেন, ওনার ছেলে ঈশান সর্দার। চিনি। কোনা চোখে তাকালো প্রত্যুষ। ঠেস মেরে বললেও ফেলল, বাহ, দুনিয়ার সব ছেলেকেই চিনিস দেখি তুই। তোমার কোনো সমস্যা? তাচ্ছিল্য করে হাসল প্রত্যুষ। আকিব হোসেন বাগড়া দিয়ে বললেন, বাদ দাও এইসব, চলো তো। প্রায় মধ্যরাতে আরিশার বাড়ি থেকে বের হলো ওরা। উচ্ছ্বাস এখান থেকেই নিজের গন্তব্যে চলে গেছে। প্রহর অনেক আগেই চলে গেছে। রিদিতাকে
রেখে এসেছে ও। বরযাত্রীর সাথে আসার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল রিদিতা, তবে প্রহর আনেনি। সে নিজেও আসতে চায়নি রিদিতাকে ফেলে, তবে ছোট ভাই বোনগুলো জোরাজুরিতে চলে আসতে হয়েছে ওকে। পুরো রাস্তায় রিদিতা ফোন দিয়ে জ্বালিয়ে মেরেছে ওকে। শেষে আর না পেরে কান্নাকাটি জুড়ে দিয়েছে। অসহায় প্রহর থাকতে না পেরে বউয়ের কান্না থামাতে চলে গেছে। মাইক্রোবাসে প্রাণেশ আর প্রত্যুষের জায়গা হয়নি। ওরা দুজন সবার শেষে বেরিয়েছিল বাড়ি থেকে, তাই দুজনকে রেখে মাইক্রোবাস ভর্তি করে চলে গেছে সবাই। প্রাণেশা মুটলোককে দাঁড়িয়ে আছে রাস্তায়। কিভাবে দুজনকে ফেলে চলে গেল ওরা? প্রত্যুষ কারের সাথে হেলান দিয়ে বাঁকা চোখে দেখল প্রাণেশাকে। গমগমে স্বরে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠ। আমি তোমার সাথে যাব না, মুখ ঘুরিয়ে বলল প্রাণেশা। ফোঁস করে শ্বাস ছাড়ল প্রত্যুষ। সূক্ষ্ম স্বরে বলল, ফাইন, অ্যাজ ইউর উইশ। তুই বরং এখানেই থাক, আমি চলে যাচ্ছি। বলেই ড্রাইভিং সিটে উঠে বসল প্রত্যুষ। সেকেন্ডেই প্রাণেশা দৌড়ে উঠল গাড়িতে। ঠোঁট বাঁকিয়ে হাসল প্রত্যুষ। পাশে তাকিয়ে বলল, তোকে আসলে সোজা কথায় হবে না। বলে মুখ ঘোরালো প্রাণেশা। প্রত্যুষ সিট বেল্ট বেঁধে দিল ওর। স্টিয়ারিংয়ে মনোযোগী হাত ঘোরাচ্ছে প্রত্যুষ। দুই পাশের জানলা দিয়ে হুড়মুড়িয়ে ঠান্ডা স্নিগ্ধ বাতাস ঢুকছে। গায়ে শিরশিরে অনুভূতি হওয়ায় দুহাতে তালু পাল্লাক্রমে ঘষছে। কাঁধের আঁচলটা দিয়ে নিজেকে কভার করার চেষ্টা চালালো প্রাণেশা। প্রত্যুষ তাকালো ওর দিকে, কোমল স্বরে বলল, ঠান্ডা লাগছে, উইন্ডো বন্ধ করে দিই? না, অতটা লাগছে না, মাথা নেড়ে বলল প্রাণেশা। অথচ শীতের তোপে শরীরে কাঁটা দিয়ে উঠছে ও, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আঁচল দিয়ে নিজেকে ঢেকেও উষ্ণতা অনুভব করতে পারছে না প্রাণেশা। প্রত্যুষ শুনল না ওর কথা, জানলা বন্ধ করে দিল। এবার কিছুটা শান্ত অনুভব হয় প্রাণেশার, তবে জানলা বন্ধ থাকায় হাঁসফাঁস লাগে। মনোযোগ অন্যদিকে ঘোরাতে মোবাইল নিয়ে বসলো প্রাণেশা। গ্যালারিতে আজকে তোলা ছবিগুলো দেখতে থাকলো। বেশ অনেকগুলো ছবি তুলেছে প্রাণেশা, বেশিরভাগ আরিশার সাথে। মোবাইল দেখতে দেখতে চোখে ঘুম ধরা দিল ওর। যদিও রাত জাগা অভ্যাস আছে প্রাণেশার, তবে গাড়িতে ওঠায় আবার সিরিয়াস রকমের ঘুম পাচ্ছে। মোবাইলটা রেখে দিয়ে সিটে মাথা রাখলো প্রাণেশা। চোখ দুটো বন্ধ করতেই প্রত্যুষের কণ্ঠস্বর ভেসে আসছে, তুই চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারিস। দরকার নেই, তোর ইচ্ছে। কথা হলো না আর দুজনের মধ্যে। কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল প্রাণেশা। প্রত্যুষ এক পলক তাকালো ওর দিকে। প্রাণেশার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে মলিন হাসল। বেবি হেয়ারগুলো মুখের ওপর এসে পড়ছে, বিরক্ত করছে ওর ঘুমন্ত প্রাণকে। এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে চুলগুলো ঠিক করে দিল প্রত্যুষ। তক্ষুনি গাড়িতে ঝাঁকুনি লাগলো। নড়ে উঠল প্রাণেশা। ঘুম হালকা হলো ওর। নাক মুখ কুঁচকে আবার ঘুমানোর চেষ্টা করলো। প্রত্যুষ গাড়ির গতি কমালো। ঢোক গিলে তাকালো প্রাণেশার দিকে। ঘুমে কাদা ও। যদি ব্যালেন্স রাখতে না পারে, জানলার সাথে বাড়ি খায়, ব্যথা পায় ওর প্রাণ, তবে কি করবে প্রত্যুষ? আলতো হাতে প্রাণেশাকে নিজের বুকের উপর এনে রাখল প্রত্যুষ। প্রাণেশা ঘুমের ঘোরে আঁকড়ে ধরে ওকে। প্রত্যুষ এক হাতে সন্তর্পণে ওর মাথায় হাত বুলিয়ে দিল, যত্ন করে চুলগুলো ঠিক করে দিল। লেডিস পারফিউম মেখেছে প্রাণেশা। সে গাঢ় সুবাস প্রত্যুষের নাকে এসে বাড়ি খায়। প্রত্যুষ অনুভব করে সেই সুবাস। হৃদয়ের কানায় কানায় ভর্তি হয় সেই সুবাসের রেশ। ঢোক গিলল প্রত্যুষ। ড্রাইভিংয়ে ব্যাঘাত ঘটছে। প্রত্যুষ নিজেই ব্যালেন্স রাখতে পারছে না। অসহ্য এক অনুভূতি খেলা করল বুকের মধ্যে। নিষিদ্ধ মানুষটা একদম কাছে ওর। বুকের সাথে লেপ্টে ঘোরে ডুবল প্রত্যুষ। মস্তিষ্ক আর হৃদয়ের মাঝে দহন হচ্ছে। লম্বা শ্বাস নিয়ে অসহায় চোখে তাকালো প্রত্যুষ। ঢোক গিলে বলল, প্রাণ, আমার প্রাণ, আর কত ধৈর্য ধরবো বলতে পারিস? মানুষ তো আমি, অনুভূতিহীন মানবযন্ত্র না তো। কষ্ট লাগে তো, বিশ্বাস কর, কষ্টে বুক ছাড়খাড় হয়ে যায়। আমি দেখাতে পারি না। তুই ছাড়া আমাকে কে বোঝে বল? একমাত্র তুই তো ছিলি আমার। তোকেও কেড়ে নিল ওই নিষ্ঠুর মানুষগুলো আমার থেকে।
আমি মরে গেছি প্রাণ। যেদিন তুই আলাদা হলি আমার কাছ থেকে, সেই দিনই মরে গেছি। শুধু আমার দেহটা বেঁচে আছে। যার হৃদয় মরে গেছে তার তো কোনো কষ্ট অনুভূতি হওয়ার কথা না। তবে এই বিশ্রী যন্ত্রণা কেন প্রতিনিয়ত অনুভব হচ্ছে আমার? কেন তুই নিষিদ্ধ জেনেও আমার মৃত হৃদয় তোকে চাইছে বারংবার? আমি আর পাচ্ছি না, সত্যিই পাচ্ছি না। চলবে।